খালিদ ফারহানের বিশ্লেষণ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে আজ আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই একেবারে উন্মাদ ইতিহাসটা ঘেঁটে দেখব। ইতিহাস তো সবসময় রোমাঞ্চকর, তাই না? কিন্তু আজকের এই আলোচনাটা একটু অন্যরকম। কিভাবে নিছক একটা চুক্তির কারণে পুরো বিশ্বে আক্ষরিক অর্থে একটা বিশাল ডোমিনো এফেক্ট বা চেইন রিয়াকশন শুরু হয়েছিল, যা শেষমেশ মানব ইতিহাসের অন্যতম বড় আর ভয়াবহ একটা বৈশ্বিক যুদ্ধের রূপ নেয়, সেটাই আজ আমাদের মূল ফোকাস। আজকের এই আলোচনার মূল বিষয়গুলোকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। 1. ভার্সাই চুক্তি। 2. অ্যাডলফ হিটলারের উত্থান। 3. যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতিক্রিয়া। 4. প্রধান সামরিক অভিযান এবং 5. চূড়ান্ত আত্মসমর্পণ। তো শুরু করা যাক পর্ব 1 দিয়ে, ভার্সাই চুক্তি। প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরেরই ভার্সাই চুক্তি কিন্তু মোটেও সাধারণ কোনো শান্তি চুক্তি ছিল না। উৎস উপাদান থেকে খুব স্পষ্টভাবেই বোঝা যায় এটা ছিল আসলে সেই নিখুঁত ট্রিগার বা অনুঘটক যা অনিবার্যভাবে বিশ্বকে আরেকটি নতুন যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার বীজ বপন করেছিল। একবার ভেবে দেখলে অবাক হতে হয়, একটা মাত্র চুক্তি এমন কিছু পরিস্থিতি আর কঠিন শর্ত তৈরি করে দিল যা পুরো পৃথিবীকে আক্ষরিক অর্থেই একটা ভয়াবহ খাদের কিনারায় দাঁড় করিয়ে দেয়। এরপরে চলে আসে আমাদের পর্ব 2, অ্যাডলফ হিটলারের উত্থান। ঘটনাগুলো এরপর এত দ্রুতগতিতে ঘটতে থাকে যে বিশ্বাস করাই কঠিন। প্রথম ধাপে ওই ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হলো। এরপর চুক্তির সেই অসম্ভব কঠিন শর্তগুলোই মূলত থার্ড রাইখের উত্থানের জন্য একদম মসৃণ একটা পথ তৈরি করে দিল। আর শেষ ধাপে এই চরম অস্থিতিশীল পরিস্থিতির পুরোপুরি সুযোগ নিয়ে ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এলেন অ্যাডলফ হিটলার। অর্থাৎ কাগজের একটা সাধারণ চুক্তি কিভাবে ধাপে ধাপে একটা চরমপন্থী শক্তির উত্থান ঘটালো তা সত্যি অবাক করার মতো। এবার দেখা যাক পর্ব 3, যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতিক্রিয়া। একদিকে থার্ড রাইখ তখন অ্যাডলফ হিটলারের নেতৃত্বে অত্যন্ত আগ্রাসী এবং সম্প্রসারণবাদী সব পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে এই আগ্রাসন সামাল দিতে গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স বাধ্য হয়ে একটা শক্তিশালী প্রতিরক্ষামূলক জোট গঠন করে। মজার ব্যাপার হলো, উৎস উপাদানে এই দুই দেশের মিত্রতাকে দারুণ একটা শব্দ দিয়ে বর্ণনা করা হয়েছে: বন্ধুত্বের রোমান্স। বিপদের মুখে এই মিত্রতা যে কতটা জরুরি ছিল আর থার্ড রাইখের বিস্তার ঠেকাতে একজোট হওয়ার যে কোনো বিকল্প ছিল না, সেটা তারা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিল। চলে যাচ্ছি পর্ব 4, প্রধান সামরিক অভিযান। এই পর্যায়ে এসে যুদ্ধ আর কোনো নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ থাকল না। সামরিক অভিযানগুলো ছিল একেবারে আকস্মিক আর ব্যাপক। বিশ্বের একাধিক ফ্রন্টে উত্তেজনা এক ভয়ঙ্কর রূপ ধারণ করে, আর এর মধ্যেই ঘটে যায় সেই বিখ্যাত পার্ল হারবার আক্রমণ। উৎস অনুযায়ী এই একটা নির্দিষ্ট আক্রমণ পুরো পরিস্থিতি একেবারে উল্টে দেয় এবং কার্যত গোটা বিশ্বকেই এই যুদ্ধের চরম বিশৃঙ্খলার মধ্যে টেনে নিয়ে আসে। সবশেষে পর্ব 5, চূড়ান্ত আত্মসমর্পণ। এই দীর্ঘ আর উন্মাদ ইতিহাসের শেষটা হয় একটা সুস্পষ্ট এবং চূড়ান্ত আত্মসমর্পণের মধ্যে দিয়ে। ঠিক যে ডমিনো ইফেক্ট শুরু হয়েছিল একটা চুক্তির মাধ্যমে, তার অবসান ঘটে এই আত্মসমর্পণের দলিল স্বাক্ষরের মাধ্যমে। এর ফলেই সেই ভয়াবহ বৈশ্বিক সংঘাত চিরতরে বন্ধ হয়, যা ইতিহাসের পাতায় বিশাল একটা অধ্যায়ের সমাপ্তি টানে। তাহলে পুরো ঘটনা প্রবাহটার দিকে যদি আমরা আরেকবার চোখ বুলাই, শুরুটা হয়েছিল পর্যায় 1-এ ভার্সাই চুক্তির মাধ্যমে। সেখান থেকে পর্যায় 2-এ থার্ড রাইখের উত্থান। এরপর পর্যায় 3-এ এসে একাধিক বৈশ্বিক অভিযান আর পার্ল হারবার আক্রমণের কারণে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর সবশেষে পর্যায় 4-এ চূড়ান্ত আত্মসমর্পণের মাধ্যমে পুরো চক্রটা সম্পূর্ণ হয়। ইতিহাসের পাতায় একটা ঘটনা কিভাবে সরাসরি পরের ঘটনাকে ট্রিগার করে, এটা তারই একটা একেবারে নিখুঁত উদাহরণ। আজকের এই আলোচনাটি শেষ করার আগে মাথার ভেতর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। একবার ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই যে পুরো ঘটনা প্রবাহ, হিটলারের উত্থান, পার্ল হারবার আক্রমণ আর শেষে ওই চূড়ান্ত আত্মসমর্পণ, এই সবটাই কি একদম অনিবার্য ছিল, নাকি ইতিহাস চাইলে অন্য কোনো পথেও এগোতে পারত? এই প্রশ্নটা ঐতিহাসিক কার্যকারণ সম্পর্ক নিয়ে সত্যি গভীরভাবে ভাবতে বাধ্য করে। আশা করি আজকের এই বিশ্লেষণটি জটিল এই ঐতিহাসিক ঘটনা প্রবাহ বুঝতে কিছুটা হলেও সাহায্য করেছে। নতুন কিছু জানার এই আগ্রহটা এভাবেই বজায় থাকুক।